ব্যাচেলার লাইফ বিয়ের আগে ভালো, বিয়ের পর এটা অভিশাপ। আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল। চোখ মুখও গম্ভীর দেখাচ্ছে। এদিকে জন থতমত খেলো। অভিশাপ? এটা কেমন কথা? তার তো অভিশাপ মনে হয় না, বরং ভালো লাগে। কিছুদিন রিল্যাক্স করা যায়, বউয়ের প্যান প্যান সহ্য করতে হয় না। সে সেই দিক সব ভেবেই কথার প্রেক্ষিতে বলল, স্যার আমার তো বেশ ভালো লাগে। তাহলে তোমার প্রবলেম আছে, ডক্টর দেখাতে হবে ইমিডিয়েটলি। আবরাজের কথায় জন কিছু বুঝলো না। এটার সাথে ডক্টরের কি সম্পর্ক? আবরাজকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দেখলো মহাশয় ওয়াশরুমে চলে গিয়েছে। জন দাঁড়িয়ে থেকে ভাবুক হলো। মাথা চুলকে কিছু সময় কথাখানা নিয়ে রিসার্চ করে চমকে উঠল। দুই গালে হাত ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, তওবা তওবা স্যার, আমি সম্পূর্ণ সুস্থ। 2 বাচ্চার বাপ এমনি এমনি হয়েছে নাকি? টাওয়েল দাও। জন চমকে উঠল। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আবরাজ, পরনে তার শুধু একটা টাওয়েল। জন থতমত খেলো। শুনে ফেললো কি তার কথা? পরপরই ভাবলো, শুনলেই বা কি, সে কি মিথ্যা বলেছে নাকি? আব্রাহামের ফোন কল এলো দুপুর নাগাদ, যা দেখে বিস্ময়ে হতবম্ব হয়ে গেল মেহরিন। ফোন কেন করলো আবার? আগে তো কখনো করেনি। ভাবতে ভাবতে কল রিসিভ করে। ওপাশ থেকে গুরু গম্ভীর স্বরে আব্রাহাম বলে উঠল, শরীর ঠিক আছে? মেহরিন ছোট করে জবাব দিল, দুপুরে খাবার খাওয়া হয়েছে? আব্রাহাম পরপর প্রশ্ন করেই গেল। মেহরিন শুধু ছোট ছোট করে জবাব দিল। আব্রাহাম ফের জিজ্ঞাসা করলো, কি করছো এখন? শুয়ে। আব্রাহাম নিজের ক্যাবিনের জানালার পাশে দাঁড়িয়ে আছে। সেখান থেকে রাস্তা স্পষ্ট দেখা যায়। রাস্তার ওপাশে একটা পার্ক আছে। উঁচু বিল্ডিং থেকে সেটা সরাসরি দেখতে পাওয়া যায়। সেখানে কয়েক জোড়া কপতি দেখে তার এক অদম্য ইচ্ছে হলো। আচমকাই প্রশ্ন করলো, বাড়ি আসবে এভাবে? আব্রাহাম কিছু সময় চুপ করে রইল। আসলেই তো, কিভাবে আসবে এই মেয়ে? একা? না তো, এভাবে আসবে কেন? বাড়ির বউ একা একা আসবে যাবে? আব্রাহাম বেশ গম্ভীর স্বরে বলে উঠল, না, বউ সাজিয়ে নিয়ে আসবো। এরপর কল কেটে দিল। মেহেরিন ফোন তারপরও কানে চেপে ধরে রইল। বারবার যেন কানে প্রতিধ্বনিত হলো, বউ সাজিয়ে নিয়ে আসবো। বিড়বিড় করে নিজেও আওড়ালো, আব্রাহাম খানের বউ। বউ বউ বারবার উচ্চারণ করে বোকাশোকা মেহরিন লজ্জা পেয়ে গেল। বালিশে মুখ গুজে শুয়ে রইল। বাড়িতে মিলন খান, ইলা বেগম, ফিজা। সবাই সর্বোচ্চ ব্যস্ত রাখার চেষ্টা করছে ফিজাকে। কিছুদিন আগেই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা মেয়ের জন্য, একটা মায়ের জন্য এই শোক ভয়াবহ। তার উপর আবার একটা ঘটনা ঘটলো। বিপদ যেন মেয়েটার শেষই হচ্ছে না। আবার স্বামী নামক পুরুষটা কাছে নেই। মেন্টালি সাপোর্টটা যে খুব করে কারোর থেকে পাচ্ছে তেমনও নয়। মিলন খান সেই জন্য অফিসে যায়নি আজ। স্ত্রী আর নিজে মিলে পুত্রবধূকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত আছে। বাইরে আজ ঝুম বৃষ্টি। মিলন খান রান্নায় বেশ পারদর্শী। খিচুড়ি চুলায় বসিয়ে ফিজাকে বলল, বুঝলে, আমাদের বিয়ের পর তোমার দাদিজান খুব অসুস্থ হয়ে পড়লেন। ইলা তখন রান্না পারে না, যদিও চেষ্টা করতো, তবে আগে কখনো এই কাজ না করায় তেমন গুছিয়ে করতে পারতো না। একদিন অফিস থেকে ফিরে দেখলাম নিজে নিজে রান্না করতে এসছে। কাজের বুয়ার রান্না মজা নয়। সেদিন হাতে গরম তেল ফেলে কি এক হুলস্থুল কাণ্ড। এরপর থেকে প্রায় আমি রান্না করে নিতাম। মাঝে মধ্যে আম্মা করতো, বান্দা তবুও বুয়ার রান্না খাবে না। ফিজা আর চোখে শাশুড়ির দিকে তাকায়। সে আপাতত ডিম ভাজতে ব্যস্ত। গায়ে খয়েরি রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে আছে। ফর্সা শরীরে বেশ চমৎকার মানিয়েছে সেই রং। কাপড় পরার স্টাইল বেশ নজরকাড়া, সাথে মানুষটাও এক দেখায় যে কেউ বলে দেবে বেশ শৌখিন মানুষ তিনি। দেখলে মনে হয় না এক এক করে 3 সন্তানের জননী তিনি। বয়সের ছাপটা মুখে পড়েছে যদিও। ফিজার শ্বশুরের পাশে দাঁড়িয়ে খিচুড়ি রান্না দেখে। এই মানুষগুলো তাকে নিজের মেয়ের চেয়েও বেশি প্রায়োরিটি দেয়। মিষ্টিকে আজ কত মাস হলো হোস্টেলে রেখে দিয়েছে সামনে এসএসসি দেবে বলে। পড়ালেখা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় তারা। বাবার বিশাল ধনদৌলত আছে তো কি হয়েছে? আত্মনির্ভরশীল হতে হবে, পরনির্ভরশীল হয়ে থাকা যাবে না। তাছাড়া বাবা মায়ের মতো করে কেউ রাখে না। আল্লাহ না করুক, ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে একাডেমিক কোনো সার্টিফিকেট থাকলেও নিজের জন্য কিছু করা যাবে। তবে ফিজা ঠিক করলো আবরাজ ফিরলে এবার গিয়ে মিষ্টিকে বাড়ি নিয়ে আসতে বলবে। দুপুরে রান্নাবান্না শেষ হতেই ফিজা গিয়ে গোসল দিয়ে নিল। ফিজা কাজের লোকের হাতে হাতে খাবার টেবিল গুছিয়ে নিচ্ছে। তখন বাড়ির কলিং বেল বাজলো। ফিজাই গেল। সদর দরজা খুলতেই আব্রাহামের দেখা পেল। বৃষ্টি মাথায় বাড়ি এসছে। অল্প একটু ভিজে গেছে, হয়তো গাড়ি থেকে নেমে এই পথটা আসার সময়। ফিজা হাসি হাসি মুখে আব্রাহামকে বলল, ফ্রেশ হয়ে খেতে চলে এসো। আব্বু নিজে আজকে রান্না করেছেন। ওয়াও, তাহলে দারুণ কিছু হবে। আচ্ছা, 10 মিনিট আসছি। আব্রাহাম বেশ উচ্ছ্বাস নিয়ে আওড়ালো। জুতো খুলে হাতে নিয়ে নিল। কাদামাটি আছে জুতোর তলায়। আব্রাহাম যেতেই ফিজা দরজা লক করে নিজেও রুমের দিকে এলো। আবরাজে দেওয়া শাড়িগুলো একটা পরার জন্য মনটা আকুপাকু করছিল। তবে যার জন্য পরবে সেই তো বাড়ি নেই। ফিজা মন খারাপ করে শাড়িগুলো নেড়েচেড়ে দেখতে গিয়ে মনে হলো শাড়ি এখানে কম আছে। বেশ চিন্তায় পড়ল। যে আলমারিটা প্রায় সম্পূর্ণ শাড়ি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল, সেখানে এখন হাতে গোনা 20টা শাড়িও নেই। চিন্তায় অস্থির হয়ে এদিক ওদিক ওয়ার্ড্রপ সব জায়গায় দেখলো, কিন্তু নেই। মেয়েটা এবার কেঁদে ফেললো। একবার শাড়ি দিল, সব পুড়ে গেল। আবার দিল, এখন সেগুলো হারিয়ে গেল। তার সাথে এমনটা কেন হচ্ছে? আবরাজকে কয়েকবার কল করলো।
কিন্তু ফোন বন্ধ। ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাঁটুর ভাঁজে মুখ গুজে কাঁদতে লাগলো মেয়েটা। প্রায় আধ ঘন্টা পর শাশুড়ির ডাকাডাকিতে সে কান্না বন্ধ করলো। নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শাওয়ার সকালে নেওয়া হয়েছে, তাই শুধু ড্রেস চেঞ্জ করে নিচে এলো। হঠাৎ মেয়েটার চোখ মুখ ফুলে গেছে। ইলা বেগম বেশ চিন্তিত হলেন। আবার কিছু হলো নাকি মেয়েটার? জিজ্ঞাসা করলেও ফিজা কিছুই বলল না। আব্রাহাম আসার পরই খাবার খেতে বসলো সবাই। রান্না দারুণ হয়েছে, সবাই প্রশংসা করলো মিলন খানের। আব্রাহাম বাবার সাথে তেমন ফ্রি নয়, তবে মায়ের সাথে যথেষ্ট ফ্রি। তাই মাকে আগে বলল, আম্মু, মেহরিনের অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম খুব বেশি দূরে না। আব্রাহামের কথা মন দিয়ে শুনলেন নীলা বেগম এবং মিলন খান। ছেলের কথার ইঙ্গিত বুঝে মিলন খানের খাবার খাওয়া প্রায় শেষ। ইলা বেগম স্বামীর দিকে একবার তাকিয়ে ছেলের দিকে তাকালো, ফের বলল, এক্সামটা দিয়ে নেক, মাস্টার্সও করে নেবে না হয়। আব্রাহাম মায়ের কথায় বেশ অসন্তুষ্ট। সে বোঝাতে চাইছে কি আর মা বুঝলো কি? সে বউ আনতে চাচ্ছে আর মা বউ না আনার বুদ্ধি দিচ্ছে। বড়ই আহত হলো সে। বলল, সে তো করতে হবে, তো অনার্স এক্সামের পর গিয়ে তাহলে আমরা মেহরিনকে নিয়ে আসবো। যেহেতু এক্সাম, এখন বিয়ে শাদির ধকলে মেয়েটার রেজাল্ট খারাপ হতে পারে। আব্রাহামের কথা শেষ করার সঙ্গে সঙ্গে মিলন খান বলে উঠল। আব্রাহামের বিস্ময় লেগে গেল। সবে মাত্র সে খিচুড়ি মুখে দিয়েছিল, খাবার তালুতে উঠে গেল। কাশি শুরু হলো আচমকাই। ফিজা ভদ্রতার সহিত পানির গ্লাস দিল। ইলা বেগম অস্থির হলেন বটে। আব্রাহাম পানি খেয়ে খাবার প্লেট ঠেলে দিল। তার খাওয়ার রুচির পোস্টমর্টেম করতে তার বাবার কথাই যথেষ্ট ছিল। সে কিছু না বলেই উঠে চলে গেল। মিলন খান থমথমে মুখে তখনও খাবার খাচ্ছে। ইলা বেগম স্বামীর এমন স্বাভাবিক ভাবসাব দেখে আশ্চর্য হলো। বলল, ছেলেটা অন্য কিছু বোঝাতে চাচ্ছিল, আপনি বেশি বোঝেন। এখন হলো তো, আবার কদিন না খেয়ে থাকবে কে জানে। আল্লাহ, আমার হয়েছে যত জ্বালা। বলতে বলতে তিনিও খাবার ছেড়ে উঠে গেল। মিলন খানও পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে রুমের দিকে গেল। ফিজা অবাক হলো, আবার না খেয়ে থাকবে মানে কি? আগেও কি এমন হয়েছে? কই, ফিজা তো দেখেনি। মনে প্রশ্ন এলো, মুখে কিছুই বলল না ফিজা। সবাই মোটামুটি খেয়েছে। ফিজাও খাবার শেষ করে রুমে চলে গেল। আবরাজের জন্য অপেক্ষা করে আছে সাব্বির, আব্রাহাম। আবহাওয়া খারাপ হওয়ার ফলে কয়েক ঘন্টা সময় বেশি লেগেছে। সকালে এসে পৌঁছানোর কথা থাকলেও সেই আশায় এসে পৌঁছালো সন্ধ্যায়। আব্রাহাম ভাইকে দেখে বেশ খুশি। নিশ্চয়ই জোনায়েদ এবার নিজের যোগ্য শাস্তি পাবে। গাড়িতে বসে আবরাজকে বড্ড ক্লান্ত দেখালো। শরীর ছেড়ে ছিটে চোখ বন্ধ করে শুয়ে রইল। সেভাবে থেকে আব্রাহামকে জিজ্ঞাসা করলো, বাড়ি যাবে আমার সাথে? আব্রাহাম আমতা আমতা করলো, উত্তর দিতে পারল না, তবে ঘাড় নেড়ে না বলল। আবরাজ তখন তাকিয়েছে মাত্র ভাইয়ের দিকে। আব্রাহামের মুখ কেমন যেন শুকনো দেখাচ্ছে। ভুরুকুসকে আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এনি প্রবলেম? আব্রাহাম অপ্রস্তুত হলো, তবে ভাইয়ের কাছে না বললে লাভ কিছু হবে না। মেহেরিনকে নিয়ে আসার জন্য হঠাৎ মনটা কেমন উতলা হচ্ছে আজ। মনে মনে অপ্রস্তুত থাকলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল, ভাইয়া, আব্বুকে বলো না ওকে যেন তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আন্টির সাথে কথা বলে। ওকে, এটা কেমন সম্বোধন? ভুরুজোড়া বেশ কুঁচকে এলো। বিরক্ত হলো কিছুটা। বলল, ঠিক আছে, কথা বলে নেব আমি। আব্রাহাম জানে ভাই ঠিক ম্যানেজ করে ফেলবে। ইচ্ছে করলো একবার জড়িয়ে ধরতে ভাইকে, তবে তাদের মধ্যে সম্পর্ক তেমন স্বাভাবিক না হওয়াতে সেটা আর করার মতো সাহস হলো না। ইগো তো একটু আছেই বটে, তাই চুপ করে খুশি চেপে বসে রইল। বাড়িতে ফিরে আবরাজ একবার ভাবলো আগে জোনায়েদের সাথে সাক্ষাৎ করবে, তবে পরক্ষণেই সেই চিন্তা বাদ দিল। বউকে দেখা বেশি জরুরি মনে হচ্ছে তার কাছে, তাই বাড়ির দিকে এলো। লিভিং রুমে উপস্থিত হতেই চমৎকার একখানা মুহূর্তের সাক্ষী হলো সে। বাবা, মা, বউ তিনজন মিলে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে ব্যস্ত আছে। বাহারি খাবারের সজ্জিত টেবিল। সবাই জানতো না আবরাজ আসবে। সাব্বির জানিয়েছিল বিকালে। তখন থেকে সবার আয়োজন শুরু। সাব্বির লাগেজ রেখে গার্ডদের নিয়ে ফিরে যাচ্ছিল। তখন ইলা বেগম ডাকলো ওকে, বলল, সাব্বির, ডিনারটা করে যেও। সাব্বির ফিরে এলো। ইলা বেগমের সামনে দাঁড়িয়ে বেশ নমনীয় স্বরে বলে উঠল, আসলে ম্যাডাম, ফাতিহা একা আছে, শরীরটাও বেশি ভালো না, একটু তাড়াতাড়ি ফিরতে চাইছিলাম। আবরাজ ভুরুকুসকে নিল। আজ সাব্বির তেমন কথাও বলেনি তার সাথে, কারণটা এতক্ষণে বুঝতে পারে সে। ইলা বেগম একজন বুয়া ডেকে খাবার বক্স করে দিতে বলল। সাব্বির না করলো না, না করে লাভও নেই। আবরাজ নিজের রুমে যাওয়ার আগে বলল, সাবধানে যাও, ফিরে আপডেট জানিও। যদি বেশি খারাপ হয় ডক্টর দেখিয়ে এখানে নিয়ে এসো। একা ফ্ল্যাটে রাখতে হবে না। সাব্বির মাথা নাড়ে। এখানে তারা প্রায় থাকতো আগে। সাব্বির কোথাও গেলে ফাতিহাকে এখানে রেখে যেত, তাই তেমন অস্বাভাবিক নয় এই কথা। তাদের মধ্যে সম্পর্ক তো তেমন হয়ে গেছে। আবরাজ খানের সাথে কাজ করার এত বছরে সবাই তাকে খানবাড়ির একজন সদস্য বলেই গণ্য করে। আবরাজ রুমে যাওয়ার পরপরই ফিজাকে ইলা বেগম তাড়া দিল রুমে যাওয়ার জন্য। কতদিন পর এসেছে ছেলেটা। ফিজা শাশুড়ির কথা মতো রুমে এলো। আবরাজ রুমে নেই, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কথা বলছিল কারোর সাথে। ফিজার উপস্থিতি টের পেয়ে কল কেটে দিল। ফোনটা সেখানে থাকা ছোট টেবিলের উপর রেখে নিজের গায়ে স্যুটের নিচের দিকের বাটন খুলতে খুলতে এগিয়ে এলো ফিজার দিকে। ফিজা তখনও থতমত মুখে দাঁড়িয়ে। কার সাথে কথা বলছিল এটা নিয়ে তার মাথা ব্যথা নেই, কিন্তু সে আসামাত্র কল কেটে দিল কেন
সে কি বাইরের কেউ? আবরাজ ফিজার মুখে ফু দেওয়াতে ভাবনা থেকে বাস্তবে ফিরল মেয়েটা। আখি ভারী পল্লব তুলে চাইল সুদর্শন পুরুষটার দিকে। গালে খোঁচা খোঁচা দাড়ি পুরুষটার সৌন্দর্য যেন আরও বাড়িয়েছে, বই কমায়নি। আবরাজ আচমকাই ফিজার দেহটা আগলে নিল, বুকের মধ্যে চেপে ধরে নিল। প্রশান্তি এলো বুকে, অস্থিরতা কমে গেল। টানা 11 দিনের ক্লান্তি গ্লানি বোধটুকু তার উবে গেল। আবরাজ ফিজাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে স্লো ভয়েসে বলল, তুমি জানো সুগন্ধি ফুল, তোমার কাছে এলে মনে হয় দুনিয়ার সব ঝড় থেমে গেছে। তোমার একটা ছোঁয়াতেই আমার সব ক্লান্তি, সব দুঃখ মুছে যায়। তোমার গন্ধ, উষ্ণতা, নিঃশ্বাস, এই সবটাই আমার বেঁচে থাকার কারণ হয়ে যাচ্ছে। দুনিয়ার সব ক্লান্তি, সব ভয় তোমার কাছে, তোমার ছোঁয়া পেয়ে সব হারিয়ে গেল। এমন মনে হচ্ছে তুমি না থাকলে আমার সমস্ত লড়াই বৃথা। আমি যেন অসম্পূর্ণ, ভীষণ অসম্পূর্ণ। ডিড আই ফল ইন লাভ উইথ ইউ?